আমার নাম আলামিন। আমার সঙ্গে এই ঘটনাটি যখন ঘটে তখন আমার বয়স 10 কি 12 বছর। আমি আসলে তেমন কিছু বুঝতাম না। আমি গ্রামের একটা ছেলে ছিলাম এবং খুব দুষ্টু এবং ফাজিল ছেলে ছিলাম, যার কারণে হয়তো আমার সঙ্গে এমন একটি ঘটনা ঘটে যা আমার জীবন এবং শৈশবকে সম্পূর্ণরূপে কেড়ে নিয়েছিল। যদিও জিনিসটা আমার জন্য বেশ বেদনাদায়ক ছিল, আবার অন্য দিক দিয়ে সেটা শুভকর ছিল। কি ঘটেছিল আমার সঙ্গে সেটা জানতে হলে অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত আপনাদেরকে থাকতে হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি এপিসোডে। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স। আশা করি মেগাবক্সের গল্পগুলো আপনাদের কাছে বেশ ভালো লাগছে। আজকে আমরা জানবো আলামিনের জীবনের ঘটনা। আলামিন কিভাবে একটা পরী পেয়েছিল এবং কিভাবে পরীর দেশে গিয়েছিল মাত্র 10-12 বছর বয়সে। সেই বিস্ময়কর ঘটনা এবং যাত্রার গল্প শুনলে আপনারাও চমকে যাবেন এবং আপনারাও হয়তো ভাববেন যে এরকম একটা পরী যদি আমাদের জীবনেও আসতো তাহলে হয়তো জীবনটা পরিবর্তন হয়ে যেত। তবে আলামিন যে বয়সে সেই দেশে গিয়েছিল এবং তারপর তার সঙ্গে যা ঘটে তা শুনলে আপনারা সকলে বিষম খাবেন। সেহেতু শুনতে হলে এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই আপনাদেরকে থাকতে হবে। তাহলে চলুন আর বেশি কথা বলাবো না, আমরা সরাসরি চলে যাব আলামিনের জীবনের ঘটনায়। আমার নাম আলামিন। আমি গ্রামে বসবাস করতাম। আমার বাবা পেশায় একজন ব্যবসায়ী ছিল, তার বাজারে বড় দোকান ছিল এবং আমরা ওই সময়টাতে মোটামুটি বেশ ভালোই স্বাবলম্বী। আমার বাবার একমাত্র সন্তান ছিলাম আমি, মানে একমাত্র ছেলে সন্তান। আর আমার মোট 4 বোন ছিল। মোট আমরা 5 ভাই বোন। এই সকলে মিলেই আমাদের পরিবার। তো আমার বাবা আমাকে ছোটবেলা থেকেই বেশ ভালোবাসতেন। আমার বাবা বেশিরভাগ সময়ই দোকানে থাকতেন। দেখা যেত প্রত্যেক দিন সকালবেলা দোকানে বেরিয়ে যেত আর খুব রাত্রেবেলা বাড়িতে ফিরত। বেশিরভাগ সময় বাবা বাসায় থাকতেনই না এবং যার কারণে আমার দুষ্টমির হারটা ছোটবেলা থেকেই খুব বেশি ছিল এবং এই কারণেই মনে হয় আমার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটে যা কিনা আমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছিল এবং আমার শৈশবকে আমার অন্য সকলের কাছ থেকে কেড়ে নিয়েছিল। সময়টা তখন গ্রীষ্মকাল। ওই সময় আম কাঁঠালের ছুটি হয়েছে। আমার আব্বা আমাকে সবসময় বলতো যেন আমি বেশি ফাজলামি না করে বেড়াই সকলের সঙ্গে, কারণ গ্রামে আমার বাড়িতে কমপ্লেন আসতো প্রায় প্রত্যেক দিনই এবং দেখা যেত প্রায় প্রত্যেক দিন সন্ধ্যার আগে বাড়িতে ফেরার পথে আমার মায়ের হাতে মার খেতাম, কারণ সারাদিন যা যা করে বেড়াতাম সেগুলোর বিচার আমার মায়ের কাছে বাড়িতে আসতো। আমার আব্বা আমাকে কিছু বলতো না, কারণ আমি আমার আব্বার সব থেকে আদরের ছেলে ছিলাম এবং একমাত্র ছেলে ছিলাম। সেই জন্য আমার বোনেরা আমাকে প্রোটেক্ট করতো আমার মায়ের হাত থেকে। পাশাপাশি আমার আব্বা যদি শুনতো যে আজকে মেরেছে আমাকে বা না খেয়ে ঘুমিয়েছি, সেই জন্য আমার আব্বা আমাকে খুব বকা দিত এবং আমার বোনেরা সকলে আমাকে বেশ আদর যত্ন করতো। আমার বড় 2 বোনের ততদিনে বিয়ে হয়ে গিয়েছিল। আমার মেজো বোন এবং আরও একটা ছোট বোন ছিল, তারা সবাই আমার বড় ছিল এবং সকলের ছোট ছিলাম আমি। সকলের আদরের ভাই ছিলাম, যার কারণে আমার প্রতি তাদের আদরের পরিমাণটাও খুব বেশি ছিল। আমি ওই সময় থেকেই খুব বেশি দুষ্টুমি করে বেড়াতাম। বেশিরভাগ দিন স্কুলে যেতাম না, এদিকে ওদিকে ঘুরে বেড়াতাম। এর আম খেয়ে ফেলতাম, তো ওর ওই ফল ছিঁড়ে ফেলতাম। ওর কলা গাছ থেকে কলা পাড়তাম। তারপরে সবসময় ও গাছে উঠে বসে থাকতাম। গাছে ওঠার অভ্যাস ছিল আমার বেশ দারুণ, যার কারণে সবসময় গাছে উঠে বসে থাকতাম এবং এই অভ্যাসটাই হয়তো আমার জীবনকে এক অন্যরকম ধারায় পরিবর্তন করে দিয়েছে, যেটা কিনা আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে এরকম একটা ঘটনা আমার সঙ্গে ঘটবে, যা কিনা আমি কোনোভাবেই মেনে নিতে পারিনি। শুরুর দিক দিয়ে আমি এরকম করেই বেড়াতাম এবং এরকম করে আমার সময় কাটছিল। যাই হোক, আমি সরাসরি ঘটনার দিন চলে যাই, যেদিন মূলত আমার সঙ্গে ঘটনাটি ঘটেছিল। সেদিন ছিল হচ্ছে গিয়ে বুধবারের দিন এবং সেদিন আমি স্কুলে যাইনি। সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে আমি ব্যাগটা বারান্দায় ফেলে স্কুল সেই ড্রেস পরে আমি চলে গেলাম হচ্ছে গিয়ে খেলতে আর কি। আমার আম্মা আমাকে কোনোভাবেই খুঁজে পায়নি, কারণ খুঁজে না পেলে তার স্কুলে বানাতে পারবে না। সে এসে দেখলো কি যে আমি আমার ব্যাগটা আমাদের পুরাতন ঘরের বারান্দায় ফেলে রেখে দিয়েছি এবং সেটা দেখে সে প্রত্যেক দিনই রেগে যায় এবং প্রায় দিনই এমন হয় যে সপ্তাহে 6 দিন ক্লাস হলে তার 4 দিনে আমি স্কুলে যেতাম না, এরকম করে বেড়াতাম। আর 2 দিন জোর জবরদস্তি করে পাঠাতো। এরকম করে আমার সময় কাটছিল। তবে সেদিন আমি এবং আমার এক বন্ধু ছিল, সেই বন্ধুর সঙ্গে আমরা বললাম কি যে দক্ষিণ পাড়ায় একটা কদম গাছ আছে, সেই কদম গাছে বেশ ফুল ধরেছে, যেহেতু সেটা গ্রীষ্ম এবং বর্ষার সময় ছিল এবং ওই গাছে কদম ধরেছিল এবং ওই দিনকেও ঝুমঝুমে বৃষ্টি শুরু হলো। তো যাই হোক, সকালবেলা বৃষ্টি ছিল, আমি এবং আমার সেই বন্ধু ওইখানে গেলাম এবং কদম গাছে উঠলাম। বেশ কিছু কদম ফুল পারলাম এবং দুপুরের দিকে
আমি হচ্ছে গিয়ে পুকুরে গোসল করলাম অনেকক্ষণ, এবং গোসল টোসল করে দুপুর 3টার দিকে তখন হচ্ছে আমি আমার সেই বন্ধুর সাথে, আমাদের একই পাড়ায় বাড়ি ছিল, তো আমি আসলাম। তো আসার পর দেখি কি যে আমার বোন যে ছিল, মেজো বোন, সেজো বোন, ও আমার জন্য খাবার বাইরে রেখে দিয়েছে আর কি। আমি আসলে খাবো বা আমি কখন আসবে সেই চিন্তা করে ও খাবার এখানে প্লেট ভরে রেখে দিয়েছে ঢাকা দিয়ে। তো আমি দেখলাম কিছু এখানে রাখা, প্রায় দিন এরকমভাবে এখানে খাবার রাখতো, আম্মা জানতো না। তো আমি সেই খাবারগুলো সেখান থেকে নিয়ে খেলাম। খাওয়া দাওয়া শেষ করে, আর ওই বারান্দায় কাপড় ছিল, সেই কাপড় পরিবর্তন করে আমি আবার হাওয়া, এরকম করেই আমার বেশিরভাগ দিন হচ্ছে কাটতো। আর কোনোভাবে আমি স্কুলে যেতে চাইতাম না, পড়াশোনা করতে চাইতাম না। ছোটোবেলা থেকেই আমার এরকম একটা বাজে অভ্যাস ছিল, খুব দুরন্তপনায় ছিলাম। তো যাই হোক, আমি এরকম এগুলোই করে বেড়াতাম। তো ওই দিন সন্ধ্যার বেলা আমি যখন খেলতে গেলাম, তো খেলতে যাওয়ার এক পর্যায়ে আমার আরও 2 বন্ধু বললো কি যে, শোন, আজকে আমরা চল ওই অমক বাগানে যাই, ওইখানে খুব সুন্দর পেয়ারা হয়েছে, পাশাপাশি ওইখানে বাগানে আরও অনেক ফল গাছ আছে, সেই ফল গাছগুলো থেকে ফল চুরি করবো আজকে আমরা। তো আমি তো এইসব বিষয়ে এক্সপার্ট ছিলাম। তো ওরা যখন আমাকে প্রস্তাব দিল যে আচ্ছা ঠিক আছে, আমিও তাহলে যাব, তো আমি তখন ওদের সাথে চলে গেলাম। তো ওরা ছিল হচ্ছে আমার থেকে খানিকটা বড়, মানে হচ্ছে আমার বড় ভাই, 2-3 জন বড় ভাই ছিল, ওরা আমাদের থেকে বড় ছিল, আর আমি আমার আরেক বন্ধু, এই 5 জন মিলে আমরা তখন গেলাম সেই জায়গায়, হচ্ছে সেই চুরি করতে আর কি। প্রথম হচ্ছে পেয়ারা চুরি করার ছিল, কিন্তু এখানে আরও কিছু বিদেশি ফল লাগিয়েছিল ওরা, যেমন কমলা, তারপরে মালটা, এই জাতীয় কিছু ফল লাগিয়েছিল। তো সেইগুলো চুরি করার উদ্দেশ্য হচ্ছে আমরা সেখানে যাই। তো আমরা দক্ষিণ সাইডের বেড়া কেটে ভিতরে ঢুকি। তো বড় ভাই যারা ছিল ওরা গাছে উঠে, আমরা তখন নিচে দাঁড়িয়েছিলাম। তো ওরা তখন উপর থেকে পেয়ারা পাড়তেছিল আর ওদের লুঙ্গি ভরতেছিল, আমরা নিচে দাঁড়াচ্ছিলাম। তো সেই মুহূর্তে আমি এবং আমার বন্ধু দাঁড়ায় বলতেছি, ভাই একটা 2টা পাঠান। তো ওরা তখন ফেলতেছে পেয়ারা, তো আমরা তখন নিচে বসে খাচ্ছি, আর ওরা বলতেছে যে কেউ আসে কিনা সেটা দেখ। তো আমরা সেটা পাহারা দিচ্ছি। তো আমি দেখতে দেখতে খেয়াল করলাম ওদিকে আসলে পাহারাদার ছিল। তো সেটা আমি খেয়াল করিনি, পাহারাদার হচ্ছে কি ওদিকে একটা যেহেতু বাগান, আর এখানে খুব এই এলাকার প্রভাবশালী একজন লোকের বাগান, তো সে তো এখানে পাহারাদার থাকবে, স্বাভাবিক বিষয়, খুব বড় বাগান, এই সাইডটাতে উঠলে কেউ দেখে না আর কি। তাহলে মূলত পেয়ারা চুরি করতে আসছিলাম, এবং ওই গাছের পেয়ারা খুব মিষ্টি এবং ভিতরে লাল হয়, যার কারণে আমরা ওইটা খাওয়ার উদ্দেশ্যে এখানে আসছিলাম। আরও 2-একটা ফল গাছ এখানে ছিল, যেগুলো পেড়ে আমরা নিয়ে যাবো সেই উদ্দেশ্য ছিল। তো ওরা আসলে মূলত পেয়ারা আমাদেরকে দিচ্ছিল, আর বললো কি যে নিচে আসি তারপরে তোরা খাইস। তখন আমি এবং আমার সেই বন্ধু, আমরা 2 জনে রেগে গেলাম। আমার বয়স তখন 8-9-10 বছর হবে, অতটুকুই হবে আমার যতটুকু মনে আছে। তো আমি রেগে গিয়ে বললাম কি যে ওর এখান থেকে আমরা পেয়ারা খাবো না, চলো আমরা ওই গাছে যাই, ওই গাছে আরো ভালো ভালো পেয়ারা আছে। তো ওরা তখন পেয়ারা পাড়তেছে, আমরা কই গেছি সেই দিকে ওদের খেয়াল নাই। তো ততক্ষণে প্রায় সন্ধ্যা হয়ে আসছে, চারিদিকে অন্ধকার নেমে আসছে, এবং দূরে যখন মাগরিবের আজান শুনলাম, আমার বন্ধু বললো কিছু চল চলে যাই। তা বললাম না থাক। তো আমি সেই গাছে উঠছি, সবেমাত্র পেয়ারা গাছে উঠছি, আরও কয়েকটা গাছ আছে, করম ফল ছিল এখানে, আর মালটা নিচে ধরে আছে। তো মালটা গাছে উঠবো, সব মিলিয়ে অনেকগুলো জিনিস পারবো, সেটা আমি চিন্তা করতে শুরু করলাম। তো মাগরিবের আজান কিন্তু ততক্ষণে দিয়ে দিছে। তো সেই মুহূর্তে আমি হচ্ছে গিয়ে সেই গাছে উঠে বসে আছি, এবং গাছটা ছিল বড় পেয়ারা গাছটা, এবং গাছের একদম মাথার দিকে উঠে আমি আর নামতে পারতেছি না, আমি সেখানে উঠে বসে আছি, আর আমার বন্ধু সে নিচে ওইখানে দাঁড়ায় আছে। তো ওই মুহূর্তে হচ্ছে গিয়ে ওই মালি হচ্ছে টের পেয়ে গেছে যে ওইখানে যে পাহারা দেয়, সে হচ্ছে টের পেয়ে গেছে। কিভাবে টের পাইছে? ও হচ্ছে গিয়ে আমার যে বন্ধু ছিল ও নিচে দাঁড়ায় চিল্লাচ্ছিল যে তুই নিচে ফেলিস না কিসের জন্য, তুই তো এরকম করতেছিস। আমি যেখানে আটকে গেছি ওটা তো আমি বলতে পারতেছি না যে ভাই আমি আটকে গেছি, তুই আমার হেল্প কর। তো আমি এখানে চিৎকার চেঁচামেচি করতেছি, আর ও পাশাপাশি জোরে কথা বলতেছে। তো এই মুহূর্তে আমার সে বড় ভাইরা তখন টের পাই যে আমরা এখানে নাই, আমরা খানিকটা দিকে চলে আসছি। তো ওইটা দেখে তখন মালি টের পেয়ে যায়, কারণ ওই পাশের গাছগুলো নড়াচড়া করতেছিল বেশি। টের পেয়ে সঙ্গে সঙ্গে ও দৌড়ানি দেয়। তো দৌড়ানি দেওয়ার এক পর্যায়ে আমার বন্ধুরা যারা ছিল আর হচ্ছে বড় ভাই যারা ছিল, ওরা তো তখন এখান থেকে দৌড়ানি খেয়ে বের হয়ে যায়, এবং খোঁজ ভর্তি করে ওরা পেয়ারা আর ওর কিছু কিছু ফল পারছিল, সেগুলো নিয়ে ওরা গায়েব হয়ে যায়। তো আমি তো আর গাছ থেকে চিৎকার চেঁচামেচি কোনো কিছু করতে পারতেছি না, কারণ যদি ওরা ধরে আমাকে তো নির্ঘাত ধরবে। তো চলে যাওয়ার পরে ওই মালি আর গাছের দিকে তাকায় দেখে নাই যে আমি গাছে আছি কিনা নাই, তাকায় কোনোভাবে দেখে নাই। তো তখন আমি ওইখানে বসে রইলাম, কোনোভাবে নামতে পারতেছি না, কারণ ডালটা ছিল বেশ নরম, আর এদিকে আসতে পারতেছিলাম না। পেয়ারা গাছের ডাল এমনিতেই নরম হয়, দেখতে শক্ত লাগলে গোড়া নরম হয়। তো আমি পা দিয়ে নামতে পারতেছিলাম, একদম মগ ডালের মাথায় উঠে বসে আছি, আর গাছটা ছিল বেশ বড়। তো তখন আমি ঘাপটি মেরে বসে আছি যে মালি কখন যায়। তো উনি বেশ খানিকক্ষণ এখানে হাঁটাচলা করলেন, হাঁটাচলা করার এক পর্যায়ে উনি এখানে বসলেন, বসে হচ্ছে গিয়ে দেখতে লাগলেন আমি যেখানে যে গাছে বসে আছি সেখান থেকে একদম নিরিখ করে দেখা যায় যে ওই গাছে কেউ একজন আছে। যদি ভালো মতো দেখে
তো আমি তো নামতে পারতেছি, নামতে গেলে সে দেখে ফেলবে, গাছ নামতে পারতেছি না। তো সেখানে বেশ খানিক বসে দিলাম। ততক্ষণ চারদিকে অন্ধকার নেমে আসছে, পশু পাখি ডাকতেছে, চিৎকার চেঁচামেচি করতেছে। তো ওইগুলো নিয়ে আমি তখন চুপচাপ সেখানে বসে আছি। তো অনেকক্ষণ পর অন্ধকার পুরোপুরি, চারিদিকে ঘুটঘুট অন্ধকার হয়ে গেছে। তো মালি তখন এখান থেকে উঠে চলে গেল হচ্ছে তার নিজের ঘরে। ওখানে একটা ঘর আছে, বিশাল বড় বাগান এটা ছিল আমাদের এখানকার। তো উনি তখন ঘরের ভিতরে চলে গেছে। তো ওই মুহূর্তে আমি সেই গাছ থেকে নামবো। তো গাছ থেকে মাত্র এক পা বাড়াইছি, ঠিক সেই মুহূর্তে আমি খেয়াল করলাম যে কেউ একজন গাছের উপর বসে আছে, এবং আমি যে গাছ ডালের উপর বসে আছি সেই ডাল থেকে নিচের ডালে বসে আছে। তো তখন আমি ভাবলাম যে আমার বন্ধু হয়তো ও যায় না, ও মানে গাছে উঠে বসে আছে। তো আমি খুব কষ্ট করে নামলাম। নেমে আমি হচ্ছে ওই গাছের উপর পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গেই ওই গাছের ডালটা ভেঙে গেল আর কি, মানে ওই গোড়া থেকে ছুটে গেল। এমনিতেই ও বসে আছে, তারপর আমি আবার সেখানে পাড়া দিছি। ডালটা বেশ মজবুত ছিল, মট করে ভেঙে গেল। এবং ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি শুধু এইটা দেখলাম যে উপর থেকে কয়েকজন নিচে পড়ছে, এবং ধপাস করে একটা শব্দ হলো। অনেকটা উপরে ছিল, বড় পেয়ারা গাছ আগেই বলছি, অনেকটা উপরে ছিল এবং ধপাস করে নিচে পড়ে গেছে। পড়ে যাওয়ার সঙ্গে একটা শব্দ হলো, কুত করে একটা আওয়াজ হলো। এবং তারপর আমি কি করবো কিছু ভেবে উঠতে না পেরে, ডাল তো ভেঙে গেছে, আমি তো সেখানে ডালের সাথে ঝুলে আসছে, এবং যে ওখানে বসেছিল ডালের উপর সে পড়ে গেছে আর কি। এবং পড়ে গিয়ে সে কি একটা শব্দ করলো। তারপর আমি আর কাউকে দেখতে পেলাম না। তারপর হচ্ছে চারিদিকে খুব জোরে বাতাস বইতে লাগলো, এবং আমি দেখলাম যে গাছপালাগুলো উঠে আমার গায়ের উপরে এসে ভেঙে পড়বে। ততক্ষণ আমি নিচে নেমে গেছি, এবং ওইখানে যে গাছপালাগুলো ছিল এত জোরে জোরে বাতাস হতে শুরু করলো, এবং আমার সামনে দিয়ে দুটো পেঁচা জাতীয় পাখি উড়ে গেল, এবং তারা আমাকে বারবার ফলো করতেছিল। তো ওইটা দেখে তখন মালি এসে বলল যে আবার কে লাইট মারলো, কিন্তু ততক্ষণ আমি বের হয়ে গেছি এখান থেকে। তো আমি যেহেতু ছোট, আমার ভীষণ ভয় লাগতেছিল। আমি তখন এখান থেকে মূল রাস্তা পর্যন্ত আসলাম। আসার পরে চারিদিকে তখন অন্ধকার, আর ওই সময় ঘুটঘুটে অন্ধকার, চারিদিকে জ্যোৎস্নাও নাই আকাশে, খুব ভয় লাগতেছিল আমার। তো সেই মুহূর্তে আমি চিৎকার করতে করতে আমাদের যে বাড়ির মসজিদ আছে, আমাদের এখান থেকে বাড়িটা খুব কাছে এবং কাঁচা রাস্তা ছিল, সেই মসজিদ এর কাছে এসে আমি অজ্ঞান হয়ে গেলাম। তো তখন আমার মসজিদের ওই যে হুজুর বা নামাজ পড়তে যারা আসছিল, ওনারা তখন ধরে বললেন কী অবস্থা, কী হয়েছে। তো তখন আমি বললাম যে এরকম ভয় পাইছি। তো ওনারা তো জানে না যে আমি কোথা থেকে আসছি। আসলে কাজের কাজ কিছুই হয় না, ওরা মাঝখান দিয়ে এগুলো নিয়ে চলে গেছে। তো আমি তখন যাই হোক আমাকে বাড়ি পর্যন্ত দিয়ে যায়। ওই দিনকে আমার আম্মা আমাকে খুব মারে যে আমি কই গেছিলাম। এই রাত এখন প্রায় 8টা বাজে, সন্ধ্যা হয়েছে সেই 6টা 6:30টার দিকে, তুই এই 1-1.5 ঘন্টা কইছিলি। এগুলো নিয়ে এসে আমাকে মারতে শুরু করলো প্রচণ্ড পরিমাণ। তো আমি তো এখন তার মায়ের খেতে হবে, কারণ আমি বলতে পারতেছিলাম না যে আমি চুরি করতে গেছিলাম, বলে তো আরও মার দিবে। তো যাই হোক ওই দিনকে আমি মারটার খেয়ে এবং ভয়টয় পেয়ে আমি হচ্ছে কি খাওয়া দাওয়া করি না, কিছু করি না, ঘুমাই গেছি। তো ঘুমাই যাওয়ার এক পর্যায়ে আব্বা আসছে, আব্বা এসে আমার বলতেছে যে কি না খেয়ে ঘুমাইছিস কিসের জন্য আনতেন। তো সে উঠে আমার 2 গাল খাওয়াইলো। তো সেই মুহূর্তে দেখে কি যে আমার গায়ে জ্বর। তো আমার গায়ে জ্বর আসছে, এটা আর আম্মা মারছে শুনে পরে ওই রাত্রেবেলা আব্বা হচ্ছে কি ঝগড়া করে আম্মার সাথে, এবং আম্মারও ধরে মারে যে তুই কেন মারছিস আমার ছেলেরে, হ্যান ত্যান এইসব। তো তারপর আমার কথা বলে যে ও এরকম রাত্রেবেলা আসছে। তা আমার তো জ্বর, আব্বা তোমার খুব ভালোবাসে, আমার তো কোনোভাবে সে বলবে না যে তুই কেন গেছিলি, কই গেছিলি। সুস্থ হলে তখন জিজ্ঞেস করবে। তো আমার প্রচণ্ড জ্বর, এবং ওই রাত থেকে গায়ে এত পরিমাণ জ্বর যে সে জ্বর কেউ নামাইতে পারে না। ওই দিনকে ওই রাত্রেবেলা আমি বারবার লাফ দিয়ে উঠি এবং বলি যে কেউ আমাকে ধরতেছে বা কেউ আমার আশেপাশে আছে, কেউ উজে তাকায় আছে। আমি হাত দিয়ে এটা ইশারা দিয়ে বলতে লাগলাম এবং বারবার লাফ দিয়ে উঠে যেতে লাগলাম। তো আমি শুয়ে আছি, আব্বার কোলের ভিতরে, সে আমাকে জড়া ধরে শুয়ে আছে, এতে করে রাত্রে ভয় না পাই। তো অর্ধেক রাত্রেবেলা, তখন রাত প্রায় 2:30 বা 3টা হবে, সেই মুহূর্তে আমি খেয়াল করলাম যে কেউ আমাকে টেনে নিয়ে যাচ্ছে আর কি, টেনে আমাকে বাইরের দিকে নিয়ে যাচ্ছে। তো আমি তখন কান্না করতে শুরু করলাম, এবং যখন আব্বা লাইট জ্বালালো তখন আমি দেখলাম কি যে আমি যে আমাদের যে দরজা আছে সেই দরজার কাছে বসে আছি এবং ওইখানে বসে কাঁদতেছি। তো আব্বা তখন এসে বললো কিছু তুই এখানে আসলি কীভাবে, এখানে বসে বসে কাঁদতেছিস কিসের জন্য। তো আমি তখন বললাম যে আমি এখানে আসছি কিসের জন্য, কীভাবে আমি জানি না, আমি কেউ একজন আমাকে নিয়ে আসছে। তখন আব্বা বলতেছে যে কে তোকে নিয়ে আসবে, আর তুই এরকম অদ্ভুত আচরণ করতেছিস কেন। তো তখন আমার গায়ে জ্বর। তো পরের দিন সকালবেলা আব্বা আমাকে নিয়ে গেল ডাক্তার বাড়ি, এবং ডাক্তার দেখাইলো, ওষুধ নিয়ে আসলো। তো নিয়ে আসার পর আমি তো মোটামুটি দিনের বেলা দিনে সুস্থ থাকি, কিন্তু রাত হলে শুরু হয়ে যায় জ্বর, এবং ভীম জ্বর, গায়ে প্রচণ্ড জ্বর, সেই সাথে মাথা ব্যথা, এবং খুব খারাপ লাগতে শুরু করলো সেই মুহূর্তে। তো কী করবো ভেবে করতে না পেরে আমার আব্বা তখন ডাক্তার দেখাইলো 2-3 দিন। তো 2-3 দিন ওইরকমই প্রত্যেক দিন আমি ফাল দিয়ে উঠে যাই, এবং না হলে ভয় পাই, আর নাহলে বলি এখানে কেউ দাঁড়ায় আছে, হ্যান ত্যান এইসব জিনিসপাতি। তো আমার আব্বা এইসব জিনিস দেখে বললো কি যে দেখি কালকে কবিরাজের কাছে নিয়ে যাব।
বা কোনো একটা হুজুর দিয়ে ঝাড়ফুঁক করাই নিয়ে আসবো। সম্ভবত রাত্রেবেলা কোনো কিছু দেখে ভয় পাইছে, হুজুর তাই বললো কালকে গিয়ে দেখি ঝাড়ফুঁক করাই নিয়ে আসলে হয়তো ভালো হয়ে যাবে, বা হুজুরের কাছে গেলে বোঝা যাবে যে কী সমস্যা বা কী দেখে ভয় পেয়েছে সেটা ভালো মতো আন্দাজ করা যাবে। তো যাই হোক, ওই রাত্রেবেলা হয়তো আব্বা আমাকে আগের দিন সন্ধ্যার দিকে নিয়ে গেলো, বা যে সময় কথা বলছে ওই সময় যদি নিয়ে যেত তাহলে হয়তো এরকম জিনিসটা আমার দেখতে হতো না। তো ওই রাত্রেবেলা তখন হচ্ছে আমি শুয়ে আছি এবং আব্বার কোলের ভিতরে শুয়ে আছি। তো আমি খেয়াল করলাম দুজন লোক আসলো, এবং দুজন লোক দেখতে খুবই বিভৎস, এবং তারা ঘোমটা দেওয়া, কিন্তু তাদের চেহারা হাত পা দেখা যাচ্ছে খুবই বিভৎস, এবং তারা এসে আমার মুখটা চেপে ধরলো যাতে কোনো শব্দ না করতে পারি, এবং মুখ চেপে ধরে তখন আমার ঘরের ভিতর থেকে বাইরে বের করে নিয়ে আসলো। ঘরের দরজাও খুললো না, জানলাও খুললো না, কিচ্ছু না, ঘরের ভিতর থেকে বাইরে উঠানোর পর নিয়ে আসছে। তারপর তখন তো আমি চিৎকার চেঁচামেচি করতেছি প্রচণ্ড পরিমাণ, কিন্তু কোনো গলা দিয়ে শব্দ বের হচ্ছে না আমার। সেই দুজন লোক আমাকে একটা ঘোড়ার উপর বসালো। ঘোড়াটা এমন ছিল যে ঘোড়ার দুটো ডানা ছিল এবং খুব সাদা কালো মিক্স করে একটা ঘোড়া, বিশাল আকৃতির বড় ঘোড়া। দুইজন লোক আসছে, দুইজনে দুটো ঘোড়া নিয়ে আসছে, আর একজন হচ্ছে তার নিজের ঘোড়ায় চড়লো, আরেকজন হচ্ছে আমাকে ঘোড়ার উপর চড়ালো এবং নিচে চড়লো। চড়ে সেই ঘোড়াটা দেখি আসমান দিয়ে উঠতে শুরু করলো। মানে আমি দেখলাম যে আমাদের ঘরটা নিচে এবং আমি উপরে উঠে গেছি, এবং কতক্ষণ আমি এরকমভাবে ছিলাম জানি না, আমি প্রায় সেন্সলেস অবস্থায়, এবং ওরা আমাকে থাপ্পড় মারছে একটা জোরে। তো সেটা দেখার পর আমি আসলে নিজেই সেন্সলেস হয়ে পড়ি। তারপর আমার আর কিছু মনে নেই। তো এর পরের দিন সকালবেলা আমার যখন জ্ঞান ফিরে, তো আমি তখন দেখি কি যে আমি একটা স্যাঁতসেঁতে একটা রুমের ভিতরে, চারিদিকে ফ্লোর অন্ধকার, সেরকম একটা রুমের ভিতরে শুয়ে আছি। তো আমি তখন উঠলাম, ওঠার পরে আমি পাশে একজন লোককে দেখে ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে বললাম কি যে আপনি কে এবং আমি কোথায়? তো ততক্ষণে আমার শরীরের জ্বর খানিকটা কমেছে, কারণ দিনের বেলাতে জ্বর কমেছে, আমি বলেছি আগে থেকেই। তো আমি তখন ভয় পেয়ে আছি। তখন পাশে সেই মুরব্বী বললেন যে তুমি এখন জিনেদের এলাকায় আছো এবং আমি একটা জিন। তো এই কথা শোনার পর তখন আমি ভীষণ ভয় পেয়ে যাই। ভয় পাওয়ার কোনো লিমিট ছিল না, যত ভয় পাই আমি। তো আমি তখন বলি যে আপনি জিন মানে আপনাকে তো দেখতে মানুষের মতো। তো তখন তিনি বললেন যে আমরা মানুষের রূপ ধরতে পারি এবং মানুষের বেশ ধরতে পারি, এবং আমাদের দেখতে মানুষের মতোই লাগে। তো দেখো, আমাকে দেখতে মানুষের মতো লাগছে, এখন দেখো কেমন লাগছে। তো আমি তখন বললাম আপনাকে তো দেখা যাচ্ছে না। তিনি বললেন যে হ্যাঁ, আমরা আমাদের রূপ ধারণ করতে পারি, যে কোনো সময় যে কোনো ধরনের রূপ ধারণ করে যে কোনো দিকে আমরা কনভার্ট হয়ে যেতে পারি। তো এখানে আমার তখন বিশ্বাস হলো যে না, সত্যি আমি এখন জিনের অঞ্চলে আছি, এবং যেখানে আছি সেটা আসলেই একটা জিনেদের অঞ্চল। তো তখন দুইজন জিন আবার আসলো, এসে হচ্ছে কি আমি তখন বুঝতে পারলাম যে সত্যি সত্যি জিনেদের অঞ্চল আছে, কারণ তাদেরকে দেখতে মানুষের মতো ছিল না। তারা তখন আসলো, এসে তখন হচ্ছে কি আমাকে টেনে নিয়ে গিয়ে একটা রুমের ভিতরে বসালো। রুমের ভিতরে 3টা সিট আছে, 3টা সিটের মধ্যে 2টা সিটের মধ্যে দুজন জিন এসে বসলো, এবং তারা খুব বড়, এবং তাদের হাইট, তারপরে ওয়েট, শরীর বিশাল দানব আকৃতির। তারা এসে বসলো, এসে আমাকে জিজ্ঞেস করলো যে তুমি ওকে কেন ফেলে দিছো, ধাক্কা দিয়ে ফেলে দিয়ে কেন ওর হাত ভেঙে দিছো। তো আমি দেখলাম ওর হাতটা খানিকটা ব্যান্ডেজ করা। আমার পাশে একজন লোককে বসানো হয়েছে, সেটা একটা ছেলে, মানে একটা বাচ্চা ছেলে, আমার থেকে একটু বড় হবে। তো ও তখন বলল যে ও আমাকে ধাক্কা মেরে ফেলে দিছে এবং ডাল ভেঙে ফেলে দিছে। তো এই কথা বলার পর আমি তখন বললাম যে আমি ওকে কখন ফেলে দিলাম, আমি তোকে চিনি না, আমি জীবনে কখনো দেখিনি। আর তখন সেই লোকটি বলল যে তুমি একে চেনো না। তো আরেকজন লোক বললেন যে ও তো মানুষ, আর মানুষের জগতে যেহেতু আপনাদের জিন গিয়েছিল, সেহেতু ওর কোনো দোষ নেই, ও তো গাছে উঠেছিল। তো তখন ওই লোকটি বললো যে কখন গাছে উঠেছিল। তারপর বলা হলো যে ও তো রাত্রেবেলা গাছে উঠছিল এবং একটা বাগানে ছিল। তো সেই মুহূর্তে সেই মুরব্বী জিনটা যে কিনা বিচার করতেছে, সে তখন বলল যে ও কেন রাত্রেবেলা ওই রকম বাগানের ভিতরে একটা গাছে উঠে বসেছিল, ও কেন ওইখানে থাকবে, এবং কেন ওকে ইচ্ছাকৃতভাবে ফেলে দিল। কারণ হচ্ছে গিয়ে ও যদি ওই ডালে পা না দিলে তো ও নিচে পড়তো না, এবং নিচে না পড়লে তো আর ওর হাত পা এরকম ভাঙতো না, ওর হাতটা ভেঙে গেছে। তো এইটার বিচার কে করবে? তো এটা হচ্ছে বলতেছিল ওই ছেলে যার না হাত ভাঙছে, তার যে পরিবারের লোকজন ছিল সে এসে বিচার দিছে, এবং সেই বিচারের প্রেক্ষিতে আমাকে এখানে তুলে নিয়ে আসছে। তো আমি এতটুকু বুঝতে পারলাম। তো আমি তো ছোট ছিলাম। তো তখন সেই জিনটা যে বিচার করতেছে সে তখন বলল যে তুমি একে ফেলে দিছো, সেটাকে তুমি স্বীকার করতেছো? তো আমি তখন বললাম যে আমি ওকে ফেলিনি, বা ও ওইখানে বসেছিল সেটা আমি জানতামও না। আমি এখানে বসেছিলাম, বসে পেয়ারা খাচ্ছিলাম। তো ও ওই মুহূর্তে ওইখানে এসে বসলো, আমি এখানে পাড়া দিলাম। পাড়া দেওয়ার সময় ডালটা ভেঙেছিল ঠিকই, কিন্তু আমি তোকে ফেলিনি, বা আমি ইচ্ছাকৃতভাবে কোনো কিছু করিনি। তো তখন সেই জিনটা বলল যে যেভাবেই হোক কিছু করনি, কিন্তু ওর তো হাত পা ভেঙেছে বা ব্যথা পেয়েছে হাতে। তো এটার বিচার ওর পরিবারের লোকজন চাইছে আমার কাছে, সেজন্য তোমাকে এখানে ধরে নিয়ে আসা হয়েছে, তাছাড়া আর কিছু না। আর
ওরা তোমার উপর হচ্ছে গিয়ে এক ধরনের বান মেরেছে, আমাদের এখানে বান বলা হয়। সেটা মারার ফলে তোমার শরীরে এক ধরনের জ্বর বা বিষক্রিয়া সৃষ্টি হয়েছে। এটা কোনোভাবে ঠিক হবে না যদি ওরা তোমাকে ঠিক না করে বা মাফ করে। তো তুমি কি চাচ্ছ? তো আমি তখন বললাম যে দেখেন, আমি তো ইচ্ছা করে করিনি, আর আমি ছোট একটা ছেলে। তো আমার 10-12 বছর বয়স হলেও আমার বুদ্ধি বেশ ভালো ছিল এবং আমি খুব বুদ্ধি করে কথা বলতে পারতাম। তো আমি অন্যান্য সকলের মতো কান্নাকাটি করতেছিলাম না। তখন আমি ওদেরকে বললাম যে আপনারা যে যে ধরনের শাস্তি দিবেন আমি সেই ধরনের শাস্তি মাথা পেতে নিতে রাজি আছি। কিন্তু আমি একটা কথাই বলবো যে আমি ইচ্ছা করে ওকে ফেলিনি। আর আমি যদি জানতাম যে ওইখানে বসে আছে তাহলে হয়তো আমি ওখানে পাড়া দিতাম না। আর ওইখানে বসে ছিল বলেই পাড়া দেওয়ার ফলে আমিও পড়ে গেছিলাম। দেখেন আমার হাত কেটে গেছিল। তো ওরা তখন দেখলো যে আমার হাতের বেশ খানিকটা অংশ চলে গেছে। তার মানে ওই ছেলেরও সমান সমান দোষ ছিল। ও একটা জিন হয়ে মানুষের জগতে গিয়ে তাদের গাছের উপর বসেছিল। তো ওইখানেও ওরও দোষ ছিল। তো তখন সেই যে বিচার করতেছিল সে তখন বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু ছোট ছেলে আর আপনারা যেহেতু আপনাদের ছেলেকে ওইরকমভাবে ওইখানে গিয়ে বসেছিল মানুষের জগতে গিয়ে, সেহেতু আপনার ছেলেরও দোষ আছে। তো সেহেতু এখানে আমি দোষ কারোরও দিচ্ছি না, ওরা দুজন ছোট। সেহেতু এক কাজ করেন, আপনারা অল্পের বুদ্ধি ছেড়ে দেন, আর এই ছেলের উপর যে আপনারা যে বান মারছেন সেটা তুলে নেন। তো তখন ওরা তো কোনোভাবে মানতে চায় না, হ্যান ত্যান। তো সেই মুহূর্তে হচ্ছে কি ওইখানে একটা মেয়ে আসলো। সেই মেয়েটা হচ্ছে আমার থেকে খানিকটা বড় ছিল এবং বয়সে বড় সেটা বোঝা যাচ্ছিল, কারণ তার শারীরিক গঠন বা দেহ একটা মেয়ের মতো ছিল। তো সে তখন আসলো, এসে তখন বলল যে একে তো দেখতে স্বাভাবিক জিনের মতো মনে হচ্ছে না, একে? তখন ওই ওনারা বলাবলি করলো যে একটা মানুষ এবং মানুষের জগৎ থেকে তুলে নিয়ে আসা হয়েছে। তো তখন ওই মেয়েটি বলল হচ্ছে, না আব্বা, এটা ঠিক হচ্ছে না। কারণ হচ্ছে একে তো ও হচ্ছে গিয়ে মানুষের জগতে গিয়েছে, সেখানে গিয়ে একটা ডালের উপর বসেছিল, ভেঙে পড়ে গিয়েছে, সেটা ওর দোষ। এ তো তার নিজের গাছের উপর বসেছিল, তাই না? তাতে করে এর তো কোনো দোষ হওয়ার কথা না। সেহেতু ও যেহেতু গিয়েছে সেটা ওর দোষ এবং ওকে এখানে তুলে নিয়ে আসা কোনো যুক্তি নেই। তো তারপর সেই সর্দার তখন বিচার করলো যে ঠিক আছে, তুমি তোমার ছেলেরই দোষ, আর ও তো চাইলে তোমার ছেলের হাত ঠিক করে দিতে পারবে না। তুমি এক কাজ করো, তুমি চলে যাও, তোমার ছেলের চিকিৎসা বাবদ যে যা কিছু প্রয়োজন আমি দিব, দরকার হলে বৈদ্য আমি দিব, সেহেতু তুমি এখান থেকে চলে যাও। তো তখন সেই জিনগুলো এখান থেকে চলে যায় এবং এক প্রকার তারা রাগান্বিত ছিল। তো সেই মুহূর্তে ওই মেয়েটা আমাকে বলে যে তুমি এদিকে আসো। তারপর আমি মেয়েটার সঙ্গে সামনে যাই এবং মেয়েটা আমার হাত ধরে বলে কিছু, চলো আমার সঙ্গে চলো পরে, তুমি তো এখানে এসেছো, আসলে তোমাকে দেখতে খুব কিউট, আমার কাছে তোমাকে খুব ভালো লেগেছে। তো আমি বললাম যে ভালো লেগেছে মানে বুঝতে পারলাম না। তো তখন পরীটা বলল যে আমি একটা পরী এবং ওই যে লোকটা দেখলো বিচার করলো আমি ওনার মেয়ে, তোমার আর আমার বয়স প্রায় কাছাকাছি। আমি তখন বললাম কাছাকাছি হয় কীভাবে, আমার তো মাত্র 10-12 বছর বয়স। ও তখন বললো আমার খুব বেশি হবে না, তোমার থেকে একটু বেশি হবে। তাতে করে আসলে মূলত বলতে আমি একটু গায়ে পায়ে বড় হয়েছি, কিন্তু আমার বয়স তোমার বয়সের কাছাকাছি আর কি, এবং একটু বড় হবো সেটা জানি, কিন্তু আমার তোমাকে ভালো লেগেছে, চলো। আর এখন যদি তোমাকে আমি দিয়ে আসি বা তোমাকে যদি ফেরত পাঠিয়ে দেই, তাতে করে কি হবে, ওরা তোমার উপর অত্যাচার করবে বা তোমাকে নানানভাবে টর্চার করবে, কারণ ওরা তো ওদের বিচার পায়নি, বা বিচার সঠিকই হয়েছে কিন্তু ওরা মনে করছে ওদের বিচার পায়নি, ওদের ছেলের হাত ভেঙেছে। তো শুধু তুমি আমার এখানে কিছুদিন থাকো, এখানে কিছুদিন থাকলে ওরা তোমাকে আর কিছু করতে পারবে না, ততদিন হয়তো ভুলে যাবে, আর সমস্ত কিছু আমি দেখে নিব, ঠিক আছে? তো আমাকে ছলাপালা কলা দিয়ে তখন সেখানে নিয়ে গেল। তো নিয়ে যাওয়ার পরে তখন হচ্ছে কি আমাকে বলতেছে যে তুমি এক কাজ করো, আমার সঙ্গে থাকো, আমার সঙ্গে রাত্রে ঘুমাও, হ্যাঁ? তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি 10-12 বছর বয়সী একটা ছেলে, আমার মনের মধ্যে তখন ওরকম কোনো ফিলিংস আসেনি যেটা ওই পরীর মনে এসেছে, বা ও তো আমার থেকে বড়, আমাকে বলেছে যে সে আমার বয়সের কাছাকাছি, কিন্তু আমার কাছে দেখে মনে হচ্ছিল যে ও আমার থেকে প্রায় 8-10 বছর বড় হবে, 7-8 বছর বড় তো হবেই। তো সেটাই মনে হচ্ছিল আমার কাছে। তারপর ওই রাত্রেবেলা আমাকে নিয়ে গেল রুমের ভিতরে। আমাকে শরীর খুব ভালো লাগতেছিল, কারণ হয়তো জ্বর কমে গিয়েছে বা ওরকম সমস্যা চলে গিয়েছে। আমাকে নিয়ে গেল রাত্রেবেলা এবং নিয়ে যাওয়ার পরে ওর যেখানে ঘুমায়, যেখানে বসে, সেসব জায়গা দেখালো আমাকে ঘুরিয়ে। তারপর আশেপাশের সমস্ত জায়গা দেখালো, ওরা যেখানে বসে থাকে। আমাদের এইখানকার মতো তো স্বাভাবিক জিনিস না, একটু ভিন্ন রকমের এবং খুবই রাজকীয় কায়দায় ওরা থাকে। তো ওই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগছিল। তো ওই রাত্রেবেলা ও হচ্ছে তখন আমাকে বললো যে তুমি আমার কাছে শো, আমার কাছে থাকো এখানে, হ্যাঁ? তারপর আমি ওই রাত্রেবেলা ওর কাছে ঘুমালাম এবং ও আমাকে জড়িয়ে ধরে ঘুমালো। তো আমি আগে থেকেই বলেছি যে আমার ওরকম কোনো ফিলিংস ছিল না, বা ওর প্রতি এরকম কোনো টান ছিল না, বা ও যে একটা মেয়ে ওর প্রতি আমার ভালোবাসার জন্মাবে, এরকম কোনো কিছু ছিল না। তো আমি প্রথম 3-4 দিন ওখানে থাকলাম ওর সঙ্গে ঘুরলাম,
খেলাম। তারপর হচ্ছে ও আমাকে যেখানে নিয়ে যেত সেখানে ও আমাকে নিয়ে যেত এবং বলতো যে তোমাকে আমার খুব ভালো লেগেছে, তুমি আমার সঙ্গে থাকো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, কারণ আমারও খুব ভালো লাগতেছিল এইসব জায়গা এবং আমি তো এইসব কিছু করে বেড়াতে চাই। এই ঘুরে বেড়ানো, তারপর ভালো মন্দ খাওয়া, স্কুল নেই, পড়া নেই, কোনো কিছু নেই, কোনো কিছু ভালো, মায়ের বকুনি নেই। তো আমার কাছে এই জিনিসগুলো খুব ভালো লাগতে শুরু করলো। প্রথম 10 দিন কি 12 দিন আমি এরকম থাকলাম, কোনো চিন্তা ভাবনা নাই, কোনো পড়ালেখা নাই, কোনো কিছু নাই, এমনকি বাড়িরও কোনো চিন্তা নাই। আমার আব্বা আমাকে ভালোবাসে, আব্বার কথা মনে পড়তেছে, আমার মা আমাকে মারে, সেজন্য মায়ের কাছে যাব, সেরকম চিন্তা ভাবনা আসতেছিল না। তো 10-15 দিন যখন কেটে গেল আমার ওইখানে, তখন আমার মনের মধ্যে একটু অন্যরকম লাগতে শুরু করলো এবং আমার বাড়ি যাওয়ার জন্য মন ছুটতে লাগলো, কারণ বাড়িতে অনেক দিন যাই না, অনেক দিন দেখি না এবং রাত্রেবেলা বাড়ির কথা খুব মনে পড়ে। তো সেদিন আমি সন্ধ্যার দিকে ওর সঙ্গে বসেছিলাম ওদের ঘরের বারান্দায় এবং বসে এক ধরনের বিস্কুট দিয়েছিল, বিস্কুটের নাম হচ্ছে নাগাচি, ওরা নাগাচি বলে, গোল এবং কিউব আকারের একটা বিস্কিট, সেই আকৃতির বিস্কুট আমাকে দিয়ে গেল। তো আমি সেই নাগাচি প্রায় কয়েকদিন ধরেই খাচ্ছি, খুব মিষ্টি এবং খেতে খুব সুস্বাদু লাগে। আরেক ধরনের ফল আছে, ওই ফলটাও খুব মিষ্টি, একদম সবুজ রঙের ফল এবং জেলির মতো, খুব মিষ্টি লাগে খেতে। তো আমি সেগুলো কয়েকদিন ধরে খাচ্ছি। তো খাওয়ার এক পর্যায়ে আমি তখন ওদিনকে সন্ধ্যা দিকে খেতে খেতে তাকে বললাম যে আমাকে কবে বাড়িতে আসবে তুমি, আমি বাড়িতে যাব। তো তখন আমাকে বললো যে তুমি যেও, এত উদাস হচ্ছ কিসের জন্য, যেও, কিছুদিন পরে তোমাকে দিয়ে আসবো। তো আমি তখন বললাম কিছুদিন পরে কবে, কতদিন পর? ও তখন বললো দিয়ে আসবো, এরকম করছো কিসের জন্য, তুমি থাকো আমার কাছে, আমার কাছে ভালো লাগছে না। তো তখন সে আমাকে কাছে নিয়ে তার বুকের সঙ্গে আমাকে চেপে ধরলো। তো ও আমাকে সবসময় এরকমটা করতো, বুকের সঙ্গে চেপে রাখতো আমাকে এবং ওর শরীরের সঙ্গে সবসময় ঘেঁষিয়ে রাখতো। ওইটা আমার কাছে অনেক সময় বিরক্তিকর লাগতো। তো যে আমার কাছে প্রথম কয়েকদিন বেশ ভালো লেগেছে, কিন্তু তার পরের কিছুদিন থেকে আমার কাছে আর ওই জিনিসগুলো ভালো লাগলো না। কারণ হচ্ছে ও বেশিরভাগ সময় আমার সঙ্গে ল্যাপটালেপটি করার চেষ্টা করতো এবং এগুলো করতো। তো যাই হোক, এরকম কিছুদিন কাটলো, আমাকে শুধু ডেট দিত, বলতো যে কয়েকদিন পরে তোমাকে নিয়ে যাব, থাকো, আর কয়েকদিন পরে যাবা, এগুলোই শুধু বলাবলি করতো। তো আমি তখন বললাম যে না, আমি বাড়িতে যাবো, তুমি আমাকে বাড়িতে দিয়ে আসো। তো এর কয়েকদিন পর থেকে আমি এক প্রকার জোর জবরদস্তি করতে লাগলাম, কান্নাকাটি করতে লাগলাম। তো তখন আমাকে বললো যে না, এরকম কান্নাকাটি করলে কিন্তু তোমাকে আমি আর দিয়ে আসবো না, তুমি কিন্তু চুপচাপ থাকবা এখানে। তো এক প্রকার বোঝা যাচ্ছিল যে ও আমাকে পছন্দ করে ফেলেছে। আমি ছোট ছিলাম, ওই সময় অত কিছু বুঝতাম না বা ওই বিষয় সম্পর্কে ওরকম জ্ঞানও ছিল না। তো তখন আমাকে বললো আচ্ছা ঠিক আছে, তোমাকে বাড়িতে নিয়ে যাব, কিন্তু চুপচাপ থাকতে হবে আমার সঙ্গে এবং আমি যা বলবো সেটা করতে হবে। তো তখন আমি বলতাম যে কি করতে হবে? ও তখন যেটা বলতো সেটা আমার বলতো যে আমার হাত টিপে দাও, আমার পিঠ টিপে দাও, শরীর টিপে দাও, এগুলো বলতো। তো আমি বলতাম যে আচ্ছা ঠিক আছে, আমাকে বাড়িতে নিয়ে যাবা তো? তো ওই সময় অত কিছু বুঝতাম না যে এইগুলো কেন কেন করতে বলতো। তারপর কয়েকদিন গেল, মাঝখানে আমি আবার বলতাম যে চলেন, প্রায় মাঝখানে 2 মাস সময় কেটে গিয়েছে। তো একদিন আমাকে বললো যে তোমাকে আমি দিয়ে আসবো না, তোমাকে আমার খুব ভালো লেগেছে, তুমি আমার সঙ্গে থাকবা। তো তখন আমি কান্নাকাটি করতে শুরু করলাম যে কেন আমাকে দিয়ে আসবো না, কিসের জন্য, খুব ভয় লাগতে শুরু করলাম। আর তখন আমি ছোটোবেলা থেকে দেখতে শুনতে বেশ ভালো এবং অন্যরকম ছিলাম। তো তখন বললো যে আসলে তোমাকে যদি এখন দিয়ে আসলে ওই শয়তান জিনগুলো তোমার উপর হামলা করবে এবং তোমাকে নানানভাবে ওরা মারার চেষ্টা করবে বা যেভাবে টর্চার করবে, সেটা তুমি যেও না, তুমি আমার সঙ্গে থেকো এবং আমার সঙ্গে থাকলে তোমার ভালো হবে। তা আমি তখন বললাম যে সত্যি তাই। তো ওইরকমটা করে আমি যখন কান্নাকাটি করতাম তখন আমাকে ওইটা বলে ভয় দেখাতো। তো একদিন আমি বললাম কি যে না, আমি তোমার এসব জিনিসে ভয় পাই না, আমি চলে যাব, আমাকে বাড়িতে দিয়ে আসো। আমার আম্মা আমার জন্য কান্নাকাটি করতেছে, আমার আব্বা আমাকে দেখে না বহুদিন। তো এই কথা বলার পর সে বললো যে আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি দিয়ে আসবো। দিয়ে আসার পরে যখন ওরা তোমাকে মারধর করবে, তোমাকে অনেকভাবে উঠায় নিয়ে যাবে, একদম চিরদিনের জন্য কারাগারে বন্দি করবে, তখন তুমি ঠিক বুঝছো। তো বললাম কিছু করলে করুক। তো ও আমার সঙ্গে যে চালাকিটা করছিল সেটা হচ্ছে আমাকে নিয়ে গিয়ে একটা জায়গায় রাখলো, মানে বললো কি যে এখান থেকে তোমাকে কালকে আমি দিয়ে আসবো, তুমি থাকো এখানে আজকে। তাই বলে আমাকে সেখানে একা রাখলো এবং একা রেখে সেদিন রাত্রেবেলা আমি এর পরে যে বুঝতে পারি যে ওই এটা করছিল, সেটা হচ্ছে কয়েকটা জিন দ্বারা ও আমাকে ভয় দেখানোর চেষ্টা করলো এবং সেই জিনগুলো আমাকে মারতে শুরু করলো অদৃশ্য হয়ে এবং বললো যে এতদিন তো ওর সঙ্গে ছিলি, খুব ভালো ছিলি, এখন বাইরে আসছিস না, এখন দেখতে তোর কী করি, আমার হাত ভেঙে দিছিলি না বা আমার অমুকের হাত ভেঙে দিছিলি না, এখন দেখিস কী করি। তো এগুলো বলে আমার মনের ভিতরে একটা ভয় ধরায় দিল এবং প্রচণ্ড পরিমাণ ভয় ধরায় দিয়ে বললো কি যে তুই যা, এখন গিয়ে যেতে পারবি না কখনোই। তো এই কথা বলার পর আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমার সঙ্গেই যাব।
তো ওই দিন রাত্রেবেলা আমার জীবনে খুব অভিশপ্ত একটা রাত ছিল, যে রাত্রেবেলা ওই দিনকে আমাকে একা একা এখানে রেখে আসছে। আমার কাছে খুবই খারাপ লাগতেছিল ওই রাত্রেবেলা। তো তারপর আমার শুধুমাত্র একটা জিনিস চিন্তা হতো যে আমার মা আমার কথা চিন্তা করতেছে, আমার আব্বা আমাকে হয়তো খুঁজে বেড়াচ্ছে, বা আমার বোনের এদের কী অবস্থা, আমি বাড়িতে যাব। তো এরকম করে প্রায় সেখানে 5 বছর সময় কাটলো। আমি মাঝখানে কি হয়েছে সেগুলো বলবো না, কারণ সেই জীবনটা ছিল খুবই কষ্টের জীবন। আমার শৈশব যেটা কিনা আমার বাড়িতে আমার বন্ধু বান্ধবের সঙ্গে আমি যেভাবে কাটিয়েছি, এখানে সে তো সেভাবে কাটাতে পারতাম না। ওই পরি মেয়েটা যে কিনা আমাকে খুব আদর করতো, খুব ভালোবাসতো, সবসময় যা চাইছিলাম সেটাই দিত, কিন্তু ওর একটাই শর্ত যে আমি বাড়ি যাওয়ার কথা বলতে পারবো না, এবং আমাকে এখানেই থাকতে হবে, এই জায়গায় থাকতে হবে। ও মূলত হচ্ছে কি আমাকে ওই সময় থেকে পছন্দ করতো এবং ভালোবাসতো, সেটা আমি বুঝতে পারতেছিলাম। এর মাঝখানে কয়েকবার ও আমাকে দিয়ে খারাপ কাজগুলো করানোর চেষ্টা করছে, মানে হচ্ছে যখন আমি ছোট ছিলাম, 13-14 বছর বয়স যখন আমার হয়, তখন আমার মধ্যে একটু ওই রকম ফিলিংস আসতে শুরু করে। তো আমাকে দিয়ে এই ধরনের খারাপ কাজ করানোর জন্য প্রথম প্রলোভন দেখাতো। তো আমার তো ওই সময় ওরকম কোনো ফিলিংস ছিল না ওর প্রতি, বা হওয়ার পর। তো আমার বয়স যখন একটু বাড়তে শুরু করলো, 15-16 হলো, তখন তো আমার মধ্যে ওই জিনিসগুলো, আর সবসময় ওর আশেপাশে থাকি, ওকে দেখি, এবং ওকে দেখে ও সবসময় আমার সামনে এমনভাবে কাপড় পরিধান করে থাকতো, এবং খুব সুন্দরী ছিল, প্রচণ্ড পরিমাণ সুন্দরী, এমন কাপড় চোপড় পরিধান করে থাকতো যে আমি আসলে তখন ওর প্রতি সেই ফিলিংসগুলো জন্মাতে শুরু করলো। এবং এক রাত্রেবেলা ও তখন হচ্ছে গিয়ে ওর কাছে নিয়ে আমাকে তখন ওর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করলো, এবং ঠিক সেটাই হলো যেটা কিনা ও চাচ্ছিল এত বছর ধরে, প্রায় 3 বছর থাকার পরে ও যেটা চাচ্ছিল সেটাই আর কি। তো একটু বড় হওয়ার পরে আমাকে আলাদা করে দিয়েছিল, মানে আলাদা থাকার জন্য। আমি নিজে বলেছিলাম যে আলাদা থাকবো, ওর সঙ্গে থাকবো না। এবং এক রাত্রেবেলা ঠিক ওরকমভাবে আমিও তখন আসলে ওর প্রতি একটা টান অনুভব করছিলাম, এবং রাত্রেবেলা ঠিক সেটাই হয়ে গেল। এবং হয়ে যাওয়ার পর ও খুব খুশি ছিল, আমাকে বললো যে আমি খুব খুশি এবং খুব আনন্দিত, তুমি আমার সাথে যা করেছো এটার জন্য আমি খুব আনন্দিত, এবং আমি এটাই চেয়েছিলাম এতদিন ধরে। ও তখন নিজের মুখে স্বীকার করলো, এবং ও আমার প্রতি কোনো প্রকার মানে অপূর্ণতা রাখতো না। আমি যখনই কোনো কাপড় চাইতাম আমাকে কাপড় এনে দিত, আমি যখনই কোনো খাবার চাইতাম আমাকে খাবার এনে দিত, যা চাইতাম যখন চাইতাম সেটাই করতো, এবং বলতো যে আমি তোমাকে পছন্দ করি, এই জন্য আমি তোমাকে আমার কাছে রেখে দিয়েছি, আর যদি তুমি এখান থেকে চলে যেতে চাও তাহলে ওই জিনগুলো তোমাকে মেরে ফেলবে, তুমি কি সেটা চাও নাকি আমার সঙ্গে বেঁচে থাকতে চাও। আমাকে সবসময় এই ভয় দেখাতো, এবং বলতো যে জিনগুলো মেরে ফেলবে। তবে তখন বলতাম যে না, আমি তোমার সঙ্গে থাকতে চাই। এবং এক পর্যায়ে ওর সঙ্গে থাকতে থাকতে ওর প্রেমে আমি পড়ে গেলাম। তখন আমার বয়স কত হবে, এই 16-17 বা এর একটু বেশি হবে বা কম হবে আমি জানি না, তবে এরকমই হবে আমার বয়স। এবং আমার মুখে তখন দাড়ি গজাইছে, এবং একটা মানে বয়ঃসন্ধিকালে যা হয় তা পেরিয়ে যৌবনকালে পা দিব কয়েকদিন পরে। তো তখন আমার মধ্যে ওই ফিলিংসগুলো ভরে ভরে আসতে শুরু করলো, এবং যার ফলে দেখা গেল কি যে ও আমার সঙ্গে প্রত্যেকদিন মিলিত হতে চাইতো, এবং সেটা আমার কাছে বেশ ভালো লাগতো। এবং ওর প্রতি যেহেতু আমার একটা ভালোবাসা চলে এসেছিল, ওকে যেহেতু আমি ভালোবেসে ফেলেছিলাম ততদিনে, তো সেহেতু আমার শৈশবকাল কিন্তু এরকমভাবে কেটে গেল ওর সঙ্গে। এবং ও আমার চেষ্টা করেছে যেন ওর প্রতি আমি আকর্ষণ বোধ করি, এবং সেটাতে ও সফল হলো, কিছু বছরের মধ্যে সফল হলো। তো যাক, ওর প্রতি যে ভালোবাসাটা ছিল সেটা আমার পরিপূর্ণ ভালোবাসায় রূপান্তর হলো। এবং যখন আমার বয়স 18 বছর হলো, ঠিক সেই মুহূর্তে ওর গর্ভে হচ্ছে আমার সন্তান আসলো, যে সন্তান হচ্ছে কি পরবর্তীতে আমাকে সেখানে থাকতে বাধ্য করেছে, এবং সেখানে এক প্রকার আমাকে থেকে যেতে বাধ্য করেছে। কিভাবে, ও যখন গর্ভবতী হলো তখন ও আমাকে খুব বেশি ভালোবাসতো, এবং আমি ওর যত্ন করতাম, এবং ওর প্রতি আমার অন্যরকম একটা মায়া ছিল, মহব্বত ছিল, এবং সেটা আস্তে আস্তে বাড়তে শুরু করলো। এবং ও আমাকে এরকমভাবে ভালোবাসতো, আদর যত্ন করতো, এবং আমাদের সন্তান আসার জন্য ও আমাকে সবসময় বলতো যে আমাদের সন্তান আসবে। তো যাই হোক, কয়েক মাস পরে আমাদের সন্তান আসলো পৃথিবীতে, এবং তখন আমি খুব খুশি ছিলাম। এটাই বোধহয় আমার জীবনের একমাত্র পাওয়া, যে পাওয়া নাকি অন্য কিছু বলবো না। 18 বছর বয়সে মাত্র আমি এক সন্তানের জনক হয়ে গেলাম, তাও আবার একটা মেয়ে যে কিনা খুব সুন্দর দেখতে এবং খুব ফুটফুটে দেখতে, এবং সেটা ওর গড়নে বা ওর মতো করে হয়েছিল, কিন্তু বুদ্ধিমত্তা ছিল বেশ। বড় হওয়ার পরে সেটা আমি বুঝতে পেরেছি। তো তখন আমি আসলে এখানে থাকা ছাড়া আমার কোনো উপায় ছিল না, কারণ আমাকে এখানে থাকতেই হবে, এখানে ওর সঙ্গে থেকে আমার ওর সঙ্গে সংসার করতেই হবে, কারণ এখান থেকে যাওয়ার কোনো সুযোগ নেই আমার। আমি কোথায় যাব, কীভাবে যাব, কোনো সুযোগ নেই এখান থেকে বেরিয়ে যাওয়ার, এখানে আমাকে থাকতে হবে আজীবন। তো আমি সেটাই মেনে নিলাম। বাড়ির কথা আমার খুব মনে হতো যে আমার আব্বা আম্মা আমার জন্য কী করছে, বা সে আমাকে খোঁজাখুঁজি করছে কিনা, এইসব জিনিসগুলো খুব বেশি মনে হতো, এবং মনে হওয়ার পর খুব খারাপ লাগতো।
তবে আমার কোনো উপায় ছিল না, কারণ এখান থেকে তো আমি বের হতে পারছিলাম না এবং বের হওয়ার মতো কোনো সুযোগও নেই, কারণ এখান থেকে আমি যেতেও পারবো না। আমি পরীটাকে ততদিনে ভালোবেসে ফেলেছি, আমাদের সন্তান হয়ে গিয়েছে একটা, আমি তো এখান থেকে বের হতে পারবো না। তো যাই হোক, তারপর এরকম করে কিছু বছর মাঝখানে আরও কেটে গেল। আমার সন্তান সমেত বউকে নিয়ে মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম। সকল জিনেন আমাকে চিনতো, জানতো এবং সেই সর্দার মেনে নেয় যে আমি তার মেয়ের সঙ্গে আছি, সেটাও মেনে নেয় সে। এবং এক প্রকার পরি মেয়েটা এটাই চেয়েছিল যে আমি তার সঙ্গে থাকি এবং তার সঙ্গে থেকে এখানে আমি এরকমটা করি। তো এইগুলো চেয়েছিল সে এবং সেটাতে সে সফল হয়েছে। তো যাই হোক, এর 3 বছর পর একটা অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে আমার হচ্ছে কি একজন মানুষের সঙ্গে দেখা হয়, সেটা আমি বলছি ধাপে ধাপে। তো সেদিন রাত্রেবেলা হচ্ছে আমার বউ তখন বলে যে যে আজকে আমার এক বান্ধবীর বিয়ে আছে, সেখানে যেতে হবে, ওর 3য় বিয়ে এটা। তার 3য় বিয়ে মানে প্রথম কি যে ও এইগুলি করে, মানে বিয়ে করে বেড়ায় এবং এর আগের 2 বরকে সে ছেড়ে দিছে। কেন ছেড়ে দিছে ওই কারণে আর কি ছেড়ে দিছে, যেটা আপনারা সকলে ভাবছেন। তো বললাম কি যে এটার কারণে কেউ সংসার ভাঙে? তো তখন বললাম আমার বান্ধবী এরকমই, চলো বিয়ে খেয়ে আসি আজকে রাত্রেবেলা। তো তখন আমি, আমার সন্তান এবং আমরা 3 জনে বিয়ে খেতে গেলাম সেখানে। তো সেখানে যাওয়ার পর আমি খেয়াল করলাম যে একজন লোককে আলাদা রকমের লাগছিল, কারণ এত বছর এখানে থেকে জিনেদের সম্পর্কে একটা আইডিয়া হয়ে গেছে যে জিনারা দেখতে কেমন বা তারা কীরকমভাবে থাকে, পোশাক পরিধান করে। তবে একজন লোককে দেখলাম, তাকে দেখতে আলাদা রকমের লাগতেছিল। তো তখন আমি তার কাছে আগায় গেলাম, আগায় গিয়ে বললাম যে আপনি কি একজন মানুষ? তো তিনি বললেন যে হ্যাঁ, একজন মানুষ এবং আমার এক জিন বন্ধুর দাওয়াতে আমি এখানে এসেছি। তো তখন আমি তাকে বললাম যে আমি একজন মানুষ। এই কথা বলার পর সে চমকে গেল, বললো কি যে একজন মানুষ হয়ে তুমি এখানে কি করতেছো এবং তোমার বয়সও তো খুব বেশি না, ইয়াং দেখতে। তো আমি তখন বললাম ওই যে আমার স্ত্রী আর এই যে আমার কোলে আমার সন্তান, ওনার সঙ্গে আমার বিয়ে হয়েছে আর ওনার সঙ্গে আমি আছি এবং আমি এখানে 12 বছর বয়সে এসেছি। তখন আমার বয়স 12 বছর বা এরকম সামথিং হবে। তো তখন বললো যে কি বলছো, এখানে এসে পরীকে বিয়ে করলে কীভাবে বা এখানে থাকলে কী হবে, ওই বয়সে এখানে আসার। তখন আমি তাকে সমস্ত ঘটনা খুলে বললাম যে এই ঘটনা এবং এরকমভাবে আমাকে এখানে নিয়ে এসেছিল এবং তারপরে আমাকে আর যেতে দেয়নি এবং সেই জিনগুলোর ভয়ে আমি এখনও এখানে আছি। তো তখন আমি তাকে বললাম যে কি বলছো, তুমি কি এখন যেতে চাও তোমার বাড়িতে? তো আমি তখন বললাম যে আমার সংসার সমস্ত কিছু তো এখানে হয়ে গিয়েছে, বাড়িতে যেতে চাই না কি বলেন, সকলেই যেতে চায়, তবে আমার স্ত্রী বা এদেরকে আমি ছেড়ে যেতে পারবো না, এখানে হয়তো আমাকে থেকে যেতে হবে। কিন্তু আমি আমার আব্বা আম্মার সঙ্গে দেখা করতে চাই নিয়মিত, যখন মন চাই তখন দেখা করতে চাই, সেই জিনিসটা আমি চাই। আমার স্ত্রী আমাকে কখনোই যেতে দিবে না। তখন সে বললো কি যে আচ্ছা ঠিক আছে, তুমি যদি এই কথা বলতেছো, আমি তাহলে তোমাকে তোমার আব্বা আমার সঙ্গে দেখা করার ব্যবস্থা করে দিব। আমার সেই জিন যে বন্ধু আছে, সেই জিন বন্ধুকে আমি বলে দেখি, তুমি যাও। তখন আমি সেখানে গিয়ে বিয়ে শাদী খেতে থাকি এবং সে তার জিন বন্ধুর সঙ্গে কথা বলে আমার কাছে আসে। আসার পর বলে কি আচ্ছা ঠিক আছে, দেখা করে দেওয়া যাবে, সমস্যা নেই, তুমি এমনি সময় তো ফ্রি থাকো তাই না, তোমার বউ তো তোমাকে সবসময় নজরদারি করে না। তো বললাম যে না, সবসময় নজরদারি করে না এবং সে জানে যে আমি এখান থেকে যাবো না তাকে ছেড়ে, কারণ তাকে আমি খুব ভালোবাসি, সে খুব ভালোভাবে জানে। তবে তখন সেই লোকটা বললো সে তো তোমাকে ধোকা দিছে, ধোকা দিয়ে এখানে রাখছে না, এটা খারাপ না? তো বললাম যে হ্যাঁ এটা খারাপ, কিন্তু এখন আমি ওকে ভালোবাসি, আমি শুধুমাত্র আমার বাবা মার সঙ্গে নিয়মিত দেখা করতে পারি সেটা চাই। তো এই কথা বলার পর বললো তোমার স্ত্রীকে বলো, সে তো আমাকে নিয়ে যাবে। তখন আমি বললাম যে আসলে ও নিয়ে যাবে না, কারণ হচ্ছে ও বলেছে যে আর সমস্ত কিছু বলে কিন্তু বাড়ি যাওয়ার কথা কখনো বলতে পারবে না, তোমাকে সবসময় এখানে থাকতে হবে। তখন তিনি বললেন যে এটা তো খুবই অন্যায়, ভারী অন্যায়। আচ্ছা ঠিক আছে, তুমি আগামী শুক্রবারে, ওদিন ছিল হচ্ছে বুধবার, এবং আমি বললাম উনি বললেন শুক্রবার জুমার নামাজ পড়ে আমি এখানে আসবো, তুমি থাকবা এবং ওই মাথার একটা বট গাছ আছে, বট গাছ না কি গাছ জানি না, ওই একটা গাছের কথা বললো, ওই গাছের গোড়ায় তুমি দাঁড়ায় থাকবা, ঠিক আছে? তারপর আমি তোমাকে সেখানে থেকে নিয়ে যাব। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো মাঝখানে 2 দিন কেটে গেল, আমি চিন্তিত ছিলাম যে ও যদি টের পেয়ে যায় কিছু, তাহলে হয়তো আমাকে বকাঝকা করবে বা কথা শোনাবে, সেটা সম্পর্কে আমি জানতাম। তবে একটা বিষয় ছিল যে পরীটা এই কয়েক বছরে আমাকে কোনোভাবেই কোনো মারধর বা কোনো খারাপ আচরণ কোনো কিছু করেনি, শুধুমাত্র বুঝিয়েছে, কোনো কিছু হলে বোঝাতো এবং বলতো যে তুমি গেলে আর কিন্তু তোমাকে ওরা মেরে ফেলবে, এরকমভাবে বলতো এবং খুব ভালোবাসতো আমাকে, সেটা আমি জানতাম। তো তারপর সেই বৃদ্ধ লোকটা তখন আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি শুক্রবার দিন এখানে থেকো। তো আমি 2 দিন অপেক্ষা করেছিলাম এবং শুক্রবার দিন চলে আসলো। আর আমি জুমার নামাজ পড়তাম নিয়মিত, আর শুক্রবারের দিন যেহেতু বলেছে সেহেতু আমাকে জুমার নামাজ পড়তে হবে, কারণ হচ্ছে ওইখানেও শুক্রবারের দিন গণনা করা হতো এবং জুমার নামাজ পড়া হতো, এবং ওরা সমস্ত কাবিলার লোকজন হচ্ছে জিন ছিল, মুসলিম জিন ছিল। তো ওই দিনকে নামাজ টামাজ পড়ে তখন হচ্ছে আমি অপেক্ষা করছিলাম সেই লোকটার জন্য যে কখন উনি আসবেন।
আর ওইখানকার সময় আর এখানকার সময় মিলতো না, কারণ সময় দুটো আলাদা ছিল। এখানে বেশিরভাগ সময় রাত থাকতো, দিন কম হতো। তো আমি তখন অপেক্ষা করলাম অন্যজনের জন্য কখন আসে। তো উনি আমাকে এক্সাক্ট টাইম বলে দিয়েছে যে এরকম সময় তুমি এখানে দাঁড়ায় থাকবা, ঠিক আছে, মানে আমাদের এখানকার সময় দুপুরের দিকে। আমি তখন সেখানে গিয়ে দাঁড়িয়ে আছি, লোকটি কখন আসবেন সেই চিন্তায়। আমি আসলে চিন্তা করছিলাম এটা যে আমার পরিস্থিতি যখন টের পেয়ে যাবে তখন নিশ্চয়ই এখানে এসে জিজ্ঞেস করবে যে আমি এখানে কী করতেছি। তাকে আমি ভয় পেতাম না, কিন্তু তার প্রতি একটা ভালোবাসা ছিল এবং তাকে আমি ছাড়তে পারবো না সেটা আমি জানতাম। এবং সে আমাকে খুব ভালোবাসতো, সবসময় আমাকে আদর যত্ন করতো এবং সব আমার বয়সী ছিল। এবং আমি যখন ছোট ছিলাম তখনও ওকে যেরকম যৌবনা লাগতো, এখনও যখন দেখি তখনও ওকে একদম যৌবনা লাগে আর কি। আগে যেরকম বয়স ছিল ওর বয়স কখনো বাড়ে না, সবসময় কমে থাকে, আমার কাছে সেটাই মনে হতো। তো ওই দিনকে ওই মুরব্বী আসলো, আসার পর বললো কি যে দাঁড়ায় আসো, ঠিক আছে চলো। এবং ওই জিনটা আসলো, জিনটা এসে বললো যে আচ্ছা ঠিক আছে চলো। তো যার পর তো সমস্ত কথা শুনলো, শোনার পর বললো তো যেটা তোমার সাথে খুব অন্যায় করেছে, আমি এই বিষয়ে খোঁজখবর করতেছি দাঁড়াও। কারণ হচ্ছে গিয়ে ও এরকম একটা কাজ করেছে, আর ওইরকম তোমাকে এরকমভাবে এতটুকু বয়সে নিয়ে এসেছে এখানে এবং এখানে আটকে রেখেছে, বিয়ে করেছে, এটা তো আসলে ঠিক কাজ করেনি। তো আমি তখন বললাম যে আমি তো জানি না, তবে ওকে আমি খুব ভালোবাসি। ও তখন বললো দাঁড়াও আমি তোমার খোঁজখবর করতেছি। তারপরে আমাকে নিয়ে হচ্ছে কি সেই আমার যে বাবা মা ছিল সেখানে নিয়ে গেল এবং আমি দেখলাম আমার আব্বা তখন উঠানে একটা চেয়ার পেতে বসে আছে, আর আম্মা হচ্ছে গিয়ে রান্না করতেছে। আমার দুলাভাই আসছে, মানে ছোটো বোনের জামাই, যে ছোটো বোন যে ছিল সে তারও বিয়ে হয়ে গেছে মাঝখানে এবং তার পিচ্ছি পোলাপান খেলাধুলা করতেছে, ছোটো বোনের জামাই আসছে। তো আমার আব্বা প্রথমে আমাকে দেখে চিনতে পারে না, কারণ চেনার কথাও না। আমি বললাম যে আপনি কেমন আছেন? তো তিনি বললেন যে বাবা তুমি কে এবং কোত্থেকে আসছে, কী চাও? তো আব্বা চিনতে পারতেছে না, এটা দেখে আমার খুব কষ্ট হচ্ছিল এবং খুব খারাপ লাগতেছিল যে আমার আব্বা আমাকে চিনতে পারতেছে না। তারপর আমার আম্মা দৌড়ায় আসলো, আম্মা দৌড়ে আসার পর আমার চেহারা দিকে একটু তাকাইলো, তাকানোর পর বলতেছে যে তুমি কে? তারপর একটু তাকায়া সে বললো কি যে যে আমার চেনা চেনা লাগতেছে। তা আমি বললাম যে আম্মা আমি আলামিন। তো এই কথা বলার পর আম্মা তখন হামা করে কান্না করতে শুরু করলো এবং আমাকে এসে জড়ায় ধরলো। জড়ায় ধরার পর বললো কি যে বাবজান তুই এতদিন কই ছিলি এবং তুই এতদিন পর কই থেকে আসলি? তো আম্মা তো একদম, আব্বা তো এরকমভাবে করবে না, আব্বা আমার কাছে আসলে কাছে জড়ায় ধরলো, বলে কিছু কই ছিলি। তো অনেকক্ষণ সেখানে আমরা অপেক্ষা করলাম এবং সেই জিনটা হচ্ছে গিয়ে এখান থেকে অদৃশ্য হয়ে আছে এবং মুরব্বী লোকটা পাশে দাঁড়ায় আছে। তো উনি তখন বললেন যে আপনার ছেলে যেখানে ছিল সেটার কথা শুনেন না, শুনলে হয়তো আপনারা কষ্ট পাবেন। তো যাই হোক, এটা কেন হয়েছে বা কী জন্য হয়েছে সেটা আমি জানি না, তবে আপনার ছেলে এখন যেখানে আছে সেখান থেকে আসার মতো কোনো সুযোগ ছিল না, এই জন্য আসতে পারে নাই। তখন সেই মুরব্বী লোকটা সমস্ত কথা বললো যে আপনার ছেলে একটা জিন ধরে নিয়ে গেছিলো এবং সেখানে বিয়ে হয়েছে ওর, ও সেখানে আছে, ওর একটা মেয়ে আছে, তো ওইখানেই থাকে আর কি, এবং ওইখান থেকে আমি ওকে নিয়ে আসছি আপনার সঙ্গে দেখা করানোর জন্য। তখন আব্বা তখন বলে যে আপনাকে অনেক ধন্যবাদ। তো তখন আমি এখানে আসার পর তখন আমার আর ওখানে যাইতে ইচ্ছে করতেছিল না। তো আমি মুরব্বী লোকটাকে বললাম আচ্ছা ঠিক আছে আপনি চলে যান, আমার স্ত্রী টের পেলেও ওই একা একাই নিতে আসবে এখানে। এবং তখন আমি ওকে বলবো যে ঠিক আছে তুমি আমাকে নিয়ে চলো, কিন্তু আমাকে এখানে আবার আসতে দিও। তো তখন মুরব্বী লোকটা চলে গেল, বলে আচ্ছা ঠিক আছে। তো ওই দিনকার সারাদিন আমি এখানে কাটালাম, আমার খুব খুশি ছিলাম। আমার বোনরা যখন খবর পেলো যে আমি আসছি, সকলে চলে আসছে, সকলে সঙ্গে সঙ্গে চলে আসছে এবং আসার পর সকলে দেখতেছে, ভালো মন্দ খাবার খাচ্ছিল সকলে বসে। তো ঠিক সেই মুহূর্তে দরজাটা টোকা পড়ে, টোকা পড়ার পরে আমার আব্বা গিয়ে দরজা খোলে এবং দরজা খুলে দেখে কি যে একটা মেয়ে দাঁড়ায় আছে, মেয়েটার মুখে ঘুমটা দেওয়া এবং একটা সাদা রঙের বোরকা পরা, তার কোলে হচ্ছে কি একটা বাচ্চা মেয়ে। তো তখন সে ঘরের ভিতরে ঢুকে আসে এবং ঢুকে এসে আমাদেরকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে, বলে কিছু তোমাকে এখানে কে নিয়ে এসেছে এবং তুমি এখানে কীভাবে এসেছো? তাই বলেই আমার হাত ধরে আমাকে শূন্যে ভাসিয়ে ফেলে এবং ও তখন শূন্য ভাষা। তো তখন আমার আম্মা চিৎকার চেঁচামেচি কাঁদতে শুরু করে, বলে কিছু ওকে নিয়ে যাও না, ওকে দয়া করে দিয়ে যাও। তো ও আমার আম্মার কোনো কথা শোনে না, আমার হাতের প্লেট ঠাস করে তখন পড়ে যায় এবং আমি সঙ্গে সঙ্গে সেখান থেকে গায়েব হয়ে যায় এবং আমাকে এখান থেকে নিয়ে চলে আসে। আমার আব্বা আগেও যে ভুল করছিল এখনও ঠিক সেই ভুল করলো, সেটা হচ্ছে উনি যদি সেদিনকে আগেই কবিরাজের কাছে নিয়ে যেত তাহলে হয়তো কবিরাজ বুঝতে পারতো যে আমার উপর কোনো জিনের আসর আছে। আর এখন আজকে যদি আসার পরে উনি যদি আমাকে কোনো কবিরাজের কাছে নিয়ে যেতেন তাহলে হয়তো উনিও বুঝতে পারতেন, ওই কবিরাজও বুঝতে পারতেন যে একে এখান থেকে যাতে না নিয়ে যেতে পারে সেটা বন্ধ করে দিতে হবে। আমার দিকে খেয়াল ছিল না, তো আমাকে নিয়ে আসলো। আনার পরে আমাকে সেই রুমের ভিতরে একটা জায়গায় দাঁড় করানো হলো এবং মেয়েটা তখন কান্না করতেছে, একজন অন্য একটা দাসী এসে তাকে নিয়ে গেল। তো নিয়ে যাওয়ার পরে আমাকে বলতেছে যে তোর এত বড় সাহস তুই সেখানে গেছিস, এত বছরের মধ্যে সে আমাকে তুই তুকারি করে বললো। তো আমি তখন বললাম যে তোর সঙ্গে
থেকে লাভ কি? আমার বাড়িতে আমার বাপ মার সাথে দেখা করতে দিবি না তুই? আমি কি সেখানে চিরদিনের জন্য চলে যাচ্ছি? আমি এখানে থাকবো, তোর সঙ্গে থাকবো এবং তোর সঙ্গে সংসার করবো, সমস্ত কিছু করবো, কিন্তু শুধুমাত্র আমি এতটুকু চাই যে আমি আমার বাবা মার সঙ্গে দেখা করতে পারি, যাতে করে আমি ওখানে যেতে পারি। তারা তো আর বলতেছে না যে তুই ওকে আমাকে এখানে চিরদিনের জন্য দিয়ে যা, আমি তো তোর সঙ্গে আছি। তো তারপর সে আমাকে বলল যে তুই কেন সেখানে যাবি? তো তারপর আমি তাকে এক প্রকার থাপ্পড় মারলাম খুব জোরে একটা, এবং এক প্রকার মারধর করতে শুরু করলাম। এই কয়েক বছর তাকে এই প্রথমবার মারলাম আর কি। আমার প্রচণ্ড পরিমাণ রাগ হচ্ছিল তখন। তো মারার পরে সে সেখানে তখন বসে আমার গলা চিপে ধরলো। তো ঠিক সেই মুহূর্তে এখানে সেই জিনটা আসলো, যে জিনটা আমাকে নিয়ে গিয়েছিল। তখন আসার পর বললো কি যে তোর মতো একজন খারাপ পরি আমাদের এই বংশে থাকা উচিত না, আমাদের এই গোত্রে থাকা উচিত না। তুই ছেলেটাকে নিয়ে আসিস তাও ধোকা দিয়ে। কেমন ধোকা? তুই ছেলেটাকে ওই বয়সে পছন্দ করতি। ওই দিনকে যখন ওইখানে বসেছিলি ওই পেয়ারা গাছে, সেটা ওই ছেলেটা ছিল না, সেটা ছিলি তুই। এবং তুই সেখানে বসেছিলি থেকে ওকে পছন্দ করেছিলি, এবং ওকে কিভাবে নিয়ে আসা যায়, ধোকা দিয়ে এখানে তোর সঙ্গে রাখা যায়, সেই চিন্তা করে তুই এখানে নিয়ে আসছিস, এবং এনে এক প্রকার নাটক সাজায় ওকে এখানে এত বছর ধরে রাখছিস। তো এই কথা যখন আমি শুনলাম তখন আমি প্রচণ্ড পরিমাণে রেগে গেলাম। তখন আমি একটা লাঠি দিয়ে ওকে মারতে শুরু করলাম, প্রচণ্ড পরিমাণ মারলাম, এবং ওর শরীর তো খুব নরম, ওর দাগ পড়েছে যে কোনো মুহূর্তে। তোর সঙ্গে সঙ্গে দাগ পড়ে গেল, এবং বললো যে তুই আমার সাথে এত বড় ধোকা দিছিস, তোর সঙ্গে আমি থাকবো না। তুই থাকলেও কি তুই আমার ভালোবাসা আর পাবি না কখনো। তোকে আমি খুব বেশি ভালোবাসতাম। তো তখন ও আমাকে বলে যে আমি আসলে ইচ্ছা করি না, আমি ওই সময় থেকে তোমাকে পছন্দ করে ফেলেছি, এবং তোমার সঙ্গে থাকার জন্য আমি মূলত এগুলো করেছি। আর আমার আব্বা শুরুতে বিষয়টা জানতো না, এক প্রকার আমার আব্বাকেও বোকা বানিয়েছি আমি, তো শুধুমাত্র তোমাকে আমার কাছে পাওয়ার জন্য। তো তখন আমাকে জড়িয়ে ধরতে চাই এবং বলে কি যে আমি সত্যি এগুলো কিছু করতে চাই না আলামিন, তুমি আমাকে মাফ করে দাও। আর এখন থেকে তুমি চাইলে তোমার বাবার বাড়িতে গিয়েও থাকতে পারবা, যতদিন ইচ্ছে ততদিন থাকতে পারো, আমি তোমাকে আর নিয়ে আসবো না। আর আমি সত্যি এতদিন যা করছি খুব অন্যায় কাজ করছি। তো এই কথা বলার পর তখন আমি বলি কি যে আমি তোর সঙ্গে থাকবো না। তো তারপর আমি ওইখান থেকে ওই জিনের হাত ধরে চলে আসি, ওই যে জিনটা আমাকে নিয়ে আসছিল তখন আমাকে এখানে দিয়ে যায়। তো আমি তখন আব্বাকে বলি যে আর আমি আর ওখানে ফিরে যাব না, তোমরা যদি কোনো কবিরাজটিকে আমাকে এখানে আটকাইতে পারো তাহলে আটকাও, আমি ওখানে আর ফিরে যেতে পারবো না। তখন আব্বা আমাকে একটা কবিরাজ ডাকে এবং ডেকে তখন বলে কি যে ওই জিনকে আটকানোর জন্য এই লাগবে। তো আব্বা সমস্ত কিছু এনে দেয় এবং আমার হাতে পায়ে সমস্ত তাবিজ পড়ায় যে আমি ওখানে যাবো না। তো এর 2 দিন পরে আমি খেয়াল করি যে আমার সে পরিস্ত্রী আমার কাছে এসে দাঁড়ায় আছে, কাছ থেকে অনেকটা দূরে, আমার কাছে আসতে পারতেছিল না। তো আমাকে বলে যে তুমি আমাকে মাফ করে দাও। তো এক প্রকার আমি বলি যে আমি তোকে কোনোদিন মাফ করবো না, তুই যেটা করেছিস আমার সঙ্গে, আমার পুরো জীবনটা নষ্ট করেছিস, তোর সঙ্গে আমি থাকবো না, বা তুই যেটা করেছিস আমার সঙ্গে কোনোভাবে তোর সঙ্গে সংসার করা যায় না। তো কথা বলার পর ও তখন কান্নাকাটি করলো, প্রায় সপ্তাহখানিক প্রায় প্রত্যেক দিন রাত্রেবেলা আসতো এবং আমাকে বলতো যে তোমার মেয়ের কসম, যে তোমার মেয়ে। তো বললাম যে আমার মেয়েও লাগবে না, তুই চলে যা এখান থেকে, তুই যা করছিস। তো সেই মুহূর্তে আমি দেখলাম যে ওর হাতে একদম দাগ পড়ে একদম কালচে হয়ে গেছে আমি যেখানে মারছি। তো এক প্রকার ও কান্নাকাটি করতে শুরু করলো যে তুমি দয়া করে এরকম করো না, সত্যি কথা বলতেছি, তুমি যতদিন ইচ্ছা তুমি এখানে থাকতে পারো, এমনকি আমিও তোমার সঙ্গে এখানে থাকবো দরকার হলে। তো আমি তখন বললাম, আমার মন গলে গেল আর কি ওর কান্নাকাটি দেখে। আসলে তো আমি ওকে ভালোবাসতাম, খুব বেশি ভালোবাসতাম, ছোটোবেলা থেকে ওর সঙ্গে থেকে আসতেছি, আর ও আমার সব থেকে প্রিয় ছিল। তো আমি তখন ওর কাছে গেলাম, সেই নিয়ন্ত্রণ ভেঙে ওর কাছে গেলাম, যখন সত্যি আমাকে জড়ায় ধরলো এবং বললো যে সত্যি বলতেছে, আমি তোমাকে সত্যি নিয়ে যাবো না এখন, আমি সত্যি তোমার বাবা মার কাছে মাপ চাবো এবং আমি তোমার মেয়েকে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিব। তখন আমি তাকে নিয়ে আসলাম, আনার পরে আমার বাবার পা ধরে সে মাপ চাইলো, মায়ের পা ধরে মাপ চাইলো, ও বাবা তো কোনোভাবে মাফ করবে না। তো তখন আমি বললাম যে বাবা মাফ করে দাও, যেহেতু আমি একে পছন্দ করি আর আমাদের মেয়ে আছে, মাফ করা ছাড়া তার কোনো উপায় নেই। তখন আব্বা আম্মা প্রায় মাসখানিকের মতো এরকম থম ধরে থাকে। ও তখন ওই 1 মাস আমাদের এখানেই ছিল এবং সবসময় থাকতো না আমার সঙ্গে, যখন আমার আশেপাশে থাকতো তখনই থাকতো। এবং আমার আব্বা মা শুরুর দিক দিয়ে মেনে নিতে চায়নি, কিন্তু পরবর্তীতে তারা ঠিকই মেনে নেয় তাদের নাতির মুখ থেকে, যেখানে আমার মেয়েটা ছিল অত্যাধিক রকমের সুন্দরী আর কি, এবং সেই সাথে গুণবতীও। তো সব মিলিয়ে আমার আম্মা তখন মেনে নেয় এবং এরপর থেকে আমরা এরকমভাবেই আছি, আমরা এখানেও থাকি ওইখানেও থাকি, যেহেতু অনেক বছর আমি আমার আব্বা আম্মার থেকে দূরে ছিলাম। তো যাই পরবর্তীতে আমার যে পরিস্থিতি আছে তিনি বিষয়টা মেনেছেন এবং মেনে নেওয়ার ফলে আমি এখন ওইখানেও থাকি এখানেও থাকি। তো সব মিলিয়ে আমি একটা জিনিসই ওর প্রতি আমার মায়া লাগে বা দুঃখ লাগে যে ও আমাকে এখানে আটক করে রেখেছে এবং আমার শৈশব আমার যৌবন সমস্ত কিছু নষ্ট করেছে। আমার পড়ালেখা হয়নি, কোনো কিছুই হয়নি। পরবর্তীতে অবশ্যই এখন আমি স্কুলে ভর্তি হয়েছিলাম, তারপর স্কুল শেষ করে এসএসসি পরীক্ষা দিয়ে পরবর্তী পড়াশোনা চালিয়ে যাচ্ছি। তো এই ছিল হচ্ছে আমার জীবনের ঘটনা, যা কিনা আমার জীবনকে সম্পূর্ণভাবে ওলটপালট করে দিয়েছে, যেটা কিনা
আমি কোনোদিন আসলে ভাবতে পারিনি যেমনটা হবে, এবং সেটাই আমার সঙ্গে হয়েছিল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন আলামিনের জীবনের ঘটনা, এবং ঘটনা বেশ অন্যরকম এবং খুবই হৃদয় বিদারক ছিল, যেটা কিনা আলামিনের সঙ্গে ঘটেছে এবং আলামিনের জীবনটা হয়তো ধ্বংস করে দিয়েছে, তছনছ করে দিয়েছে। আলামিনের একটা সুন্দর ভবিষ্যৎ ছিল, সেটাকে নষ্ট করে দিয়েছে। যাই হোক, তাদের জীবন এখন তারা যেরকমভাবে চলছে চলুক, আমরা শুধুমাত্র তাদের জন্য দোয়াই করতে পারি। তারপরে সকলে তার জন্য দোয়া করবেন। আশা করি আমাদের আজকের ঘটনাটি আপনার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। সেই সঙ্গে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।